আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি গান এখন সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে আমি সত্যজিৎ। আর আমাদের কমিউনিটি রেডিও পথ চলা যখন শুরু করেছিল, তখন আমরা মূলত সমাজের প্রান্তিক স্তরের মানুষদের জন্য কাজ করব, এই আশা রেখে আমরা কাজ শুরু করেছিলাম এবং এখনও চেষ্টা করছি কিছু কিছু কাজ করার। মূলত কমিউনিটি রেডিও স্টেশন সেহেতু 10 কিলোমিটারের মধ্যেই আমাদের বন্ধুরা রয়েছেন, কিন্তু এখন সৌভাগ্যক্রমে বন্ধুর সংখ্যা দিনে দিনে বেড়েছে। আমাদের এই রেডিওর বাড়ির যে পরিবার, ছোট্ট একটা পরিবার, সেই পরিবারের সদস্য হয়েছেন অনেকেই। এবং এই সদস্যর মধ্যে যাদেরকে আমরা একেবারে আমাদের পরিবারের প্রধান সদস্য হিসেবে যাদেরকে পেয়েছি, তাদের মধ্যে একজন মানুষ রয়েছে আজকে আমাদের সঙ্গে, রয়েছে এই রেডিওর বাড়িতে। এর আগে পেয়েছি আমরা তাকে, কিন্তু আজকে পাবো একটু অন্যভাবে। শুধু নামটুকুই বোধহয় যথেষ্ট। শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত দা, তোমাকে স্বাগত। তোমাদের সকলকে ধন্যবাদ। আর তুমি আসবে সে জেনে আমি বেশ কদিন ধরেই ভাবছি যে কী বলা যায়, কী করা যায়। যা ভেবেছিলাম কিছুই বলতে পারবো না এবং কিছু বলা শুরু করতেও পারলাম না। তোমাকে নিয়ে লেখা ছোট্ট একটা লাইন আমার এক বন্ধুই ফেসবুকে লিখেছিল, সেটাই একটু বলি। কিছুদিন আগে তোমার 20 বছর সঙ্গীত জীবনে 20 বছর তো পালন করেছি আমরা সবাই মিলে একসঙ্গে। আবার বছর 20 পর নিজের সাথেই দেখা একান্তে, আমরা যারা মজেছি ভালো বাংলা গানে শ্রীকান্তে। হ্যাঁ, শ্রীকান্তদার কাছে বাংলা গান আমরা ঋণী তারা যারা বাংলা গানকে ভালোবাসি। কবে থেকে শ্রীকান্তদা শুরু হয়েছিল এই পথ চলা? দেখো, এসব পথ চলা বা এরকম ধরনের শব্দ যদি ব্যবহার করো তাহলে ব্যাপারটা খুব মনে হবে যে একটা খুব রাজকীয় কোনো ব্যাপার। হ্যাঁ, একদম সেরকম কিছু ব্যাপার নয়। তার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে খুব সিরিয়াসলি গান বাজনা কখনো করিনি। আর আমাদের পরিবার খুব সাংগীতিক পরিবার নয়। আমাদের পরিবারের সেরকম কোনো ঐতিহ্যও নেই যে আমি, হয় না, ছোটোবেলা থেকে আমি কাউকে দেখলাম পরিবারে কেউ গান বাজনা করছে, কেউ ছিল না। আমার মধ্যে এই গান বাজনার পোকা কোত্থেকে এলো, মানে এই রক্তের মধ্যে বা মাথার মধ্যে এই পোকা কী করে নড়ে উঠলো, তার ব্যাখ্যা আমি নিজেও জানি না। কথা হচ্ছে আমাদের সেরকম কোনো সাংগীতিক ঐতিহ্য আমাদের পরিবারে ছিল না। যা কিছু ছিল সেটা হচ্ছে আমার দিদি আমার থেকে 4 বছরের বড়। দিদির গানের গলাটা খুব ভালো ছিল। দিদিকে মা গানের স্কুলে ভর্তি করে দিয়েছিল এবং আমার এক মামা ছিলেন যার ন্যাচারাল গানের গলাটা খুব ভালো ছিল। তিনি ওই শাম্মী কাপুর দেবানন্দের ছবি দেখতেন এবং খুব মোহাম্মদ রফির ভক্ত ছিলেন এবং সেই সমস্ত গান অবসরে গাইতেন। তিনি আমাকে গান বাজনার ব্যাপারে ছোটোবেলাতে খুব উৎসাহ দিয়েছেন। আমার কিন্তু প্রথমে গানের থেকেও বেশি উৎসাহ ছিল যেটাতে, এবং আজও গানের থেকে যে সাবজেক্টটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে তবলা। আমার কিন্তু তবলা ইনস্ট্রুমেন্টটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে এবং ফ্যাসিনেট করে, এবং আজও ভালো লাগার জায়গা থেকে গানের থেকে বেশি ওপরে আমি কিন্তু অনেক বেশি ওপরে রাখি কিন্তু তবলাকে। এবং আমি কিন্তু প্রথম শিখতে শুরু করেছিলাম তবলা, কিন্তু নানা কারণে হোক তবলা শিক্ষাটা আমার একেবারেই খুব বেশি দূরে এগোয়নি। আমার যিনি গুরু ছিলেন, যিনি ওস্তাদ ছিলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং এই যে একটু আগে বললাম যে আমাদের পরিবারে সেরকম সঙ্গীত মনস্ক মানুষ খুব বেশি কেউ ছিলেন না যিনি গাইড করতে পারবেন, যে হাত ধরে নিয়ে যাবেন, যে এর কাছে গেলে ভালো শিখতে পারবো বা তার কাছে গেলে ভালো শিখতে পারবো। রাস্তা দেখানোর মতো বা পথ দেখানোর মতো কেউ ছিল না। অতএব তুমি যে বলে যাত্রা শুরুতেই কিন্তু গণ্ডগোল, কারণ যাত্রা তো রাস্তা ধরে হয় কিন্তু আমাকে রাস্তা দেখানোর কেউ ছিল না। কিন্তু ওই স্বাভাবিক গান বাজনার প্রবৃত্তি ছিল বলে দিদির সঙ্গে সঙ্গে মা আমাকেও গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, এবং আমি আর 5 জনের মতো দক্ষিণীতে, আমাদের দক্ষিণ কলকাতার যে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠান দক্ষিণী, সেখানে ভর্তি করে দেওয়া হয় এবং আমি সেখানেই 10 বছর গান শিখেছি। সেখান থেকেই স্নাতক হয়েছিলাম, কিন্তু সে তো আরও অনেকেই হয়েছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো কিচ্ছু নেই। তারপরে আমি যতটুকু যা করেছি, মানে গান বাজনা করেছি, আমার যে ন্যাচারাল ইনস্টিংক্ট যেটা ছিল, অর্থাৎ সুরের সেন্স বলো, তালের সেন্স বলো, লয়ের সেন্স বলো, সেটা আমার জন্মগত যেটা ছিল, আমি শুধু সেটাকেই মূলধন করে, সেটাকেই ক্যাপিটাল করে আমি গান বাজনা যা করার করেছি। একটা কথা বলি সত্যজিৎ, সেটা হচ্ছে যে কিছুই শিখিনি। আমার শেখার ভাগে একদম বিরাট শূন্য। আমি যতটুকু শিখেছি সেটা খুব
বড় মুখ করে বলার মতো কিছু নয়, কিন্তু শোনাটাকে আমি কখনো বন্ধ করিনি, সেটা আজও করিনি। আমি প্রায় প্র্যাকটিক্যালি যা শিখেছি তার 99% কিন্তু আমার শুনে শেখা। হ্যাঁ, সুতরাং সেদিক থেকে আমি কি বলবো, সেদিন প্রতুল একটা খুব ভালো কথা বললেন যে আনএডুকেটেড নয়, মানে আমি সেদিক থেকে একটু আন্ডার এডুকেটেড আর কি বলতে পারো, ঠিক আছে, মানে মিউজিক্যালি। তো এই হচ্ছে আমার গল্প, এর থেকে বড় কিছু নেই। হতে যাত্রা বা এরকম কথা বললে সে কীভাবে সঙ্গীতের যাত্রা শুরু হলো সেরকম কিছু বলার নাই। এই মানে তখন ছাত্র জীবনেও যা করেছি, যা করতাম, এখনও সেটাই করছি। তোমার সঙ্গে যারা কাজ করে, ইনফ্যাক্ট আমি এই তোমার এই 20 বছরের অনুষ্ঠানে যখন যাই, তখন একজন ভীষণই কাছের একজন পরিচিত একজন শিল্পী, সে হঠাৎ করে বলছে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছো কোনো একটা গান, সে বলছে হঠাৎ করে যে শ্রীকান্ত দা যখন রবীন্দ্রসঙ্গীত গায় মনে হয় ভগবান গাইছে। ভগবান বললে অনেক বড় ব্যাপার হবে, তবে রবীন্দ্রনাথের কিছু কিছু গান, সব গান নয় হয়তো, কিন্তু কিছু কিছু গান যেগুলো আমি, যেমন রবীন্দ্রনাথের গান ছোটোবেলা থেকে শিখেছি, শুনেওছি, এখনও শুনছি। আমাদের আগের প্রজন্ম যারা রবীন্দ্রসঙ্গীতের দিকপাল শিল্পীরা ছিলেন, তাদের গান শুনে বড় হয়েছি। এই সময়ও এমন কিছু শিল্পী আছেন যাদের গান আমার ভীষণ ভালো লাগে, এবং তারা, আমি মনে করি তারা সেই যুগের শিল্পীদের থেকে তিলমাত্র কম নয়। তাদের গানও আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। তাদের গান শুনে, ইনফ্যাক্ট আমার থেকে জুনিয়র অনেক আর্টিস্ট আছে, তাদের গান শুনেও শিখছি, কিন্তু যে তারাও ভাবনা চিন্তা করছে, তারাও অন্ধের মতো রবীন্দ্রসঙ্গীত গাইছে না, তারা কিন্তু সময়ের সঙ্গে সব কিছু বুঝে তাল মিলিয়ে তারা রবীন্দ্রনাথের গানটা গাইছে, রবীন্দ্রনাথের গানটাকে তার যথোচিত মর্যাদার জায়গায় রেখে গাইছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি তুমি রবীন্দ্রনাথের গান ভালোবাসো, সত্যি সত্যি ভালোবাসো যদি, তাহলে রবীন্দ্রনাথের এমন কিছু কিছু গান আছে যেগুলো যদি তুমি গাও এবং তোমার গলায় যদি সুর থাকে, তোমার গলায় যদি, তোমার যদি মস্তিষ্কের মধ্যে, হৃদয়ের মধ্যে তাল লয়ের সেন্স থাকে, তুমি যদি মিউজিক্যাল হও এবং যদি তুমি রবীন্দ্রনাথের ওই গানটা ভালোবাসো, তাহলে যদি তুমিও গাও, তাহলেও ভগবানের কণ্ঠ বলেই মনে হবে। কিন্তু সেটা কিন্তু গানের গুণেই হয় জিনিসটা। কিছু কিছু গান আছে যেগুলো একটু ভালোবেসে প্রেজেন্ট করতে পারলে, তার গলায় সুর, তার লয়ের বোধ থাকলে গানটা এমনিই ভালো শোনাবে। আচ্ছা, এবার রবীন্দ্রসঙ্গীত তো আছেই বটেই, সব থেকে বড় আধুনিক গান বোধহয় রবীন্দ্রসঙ্গীতই। আমি যদি বলি যে তার পাশাপাশিও তো তুমি বাংলা ভালো গান দিয়েছো, মৌলিক বাংলা গান, হ্যাঁ, মৌলিক বাংলা গান। দেখো মৌলিক বাংলা গানে, হ্যাঁ, তুমি প্রশ্নটা শেষ করো, আমি সেটা চর্চাটা ঠিক মানে শুরু করলে কিভাবে? মানে তুমি তো বলছো যে সেইভাবে তো কোনো রকম, সেটাও ছোটবেলা থেকে। ওই যে আমি তোমাকে বলি, আমার এই কথাটা আগে অনেক জায়গায় বলেছি, ছোটবেলায় আমার বাড়িতে সেই দম দেওয়া গ্রামোফোন রেকর্ড, কিন্তু কি কি ধরনের গান ছোটবেলা থেকে কি কি ধরনের গান শুনে আসছি পাশাপাশি, রেডিও বলো বা রেকর্ড বলো, আমি সবটা মিলিয়ে বলছি। আমাদের বাড়িতে রেকর্ড ছিল, ধরো আমার বাবার কেনা, যেমন ধরো একটা রেকর্ড ছিল, দোষ কারো নয় গো মা, পান্নালাল ভট্টাচার্যের গান। হ্যাঁ, আমি এখনো পান্নালালের মতো আরেকজন শিল্পীকে দেখলাম না। হ্যাঁ, আমি সখাত সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা। এই রেকর্ডটা নামিয়ে আরেকটা রেকর্ড তুললাম, সেটা হচ্ছে, ছবির নাম ছিল শেষ পর্যন্ত, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম, আমি লিখেছি আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই রেকর্ডটা না বললাম, আমার মামার দেওয়া একটা রেকর্ড চাপালাম, সেটা হচ্ছে মোহাম্মদ রফির রেকর্ড। मुद्दतों से आरज़ू थी जिंदगी में कोई आए, सुनी सुनी जिंदगी में कोई शमा झिलमिलाए, वो जो आए तो रोशन जमाना हो गया, एक हंसी को दिल मेरा खो गया।
অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইলাম যে শোনার ব্যাপারে কোনো ছুতমার্গ ছিল না কিন্তু আমাদের। পান্নালাল ভট্টাচার্য শুনছি, তার পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় শুনছি, হ্যাঁ, তার মধ্যে মোহাম্মদ রফি শুনছি, তার মধ্যে মাঝে মাঝে কলকাতা ক, হ্যাঁ, যেটা ক্যালকাটা বি বলা হতো, দুপুরবেলা সেখানে পাশ্চাত্য সঙ্গীত বাজতো, হ্যাঁ, সেখানে হ্যারি বেলাফন্টে Round the way where the nights are gay and the sun shines daily on a mountain top. I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around, I had to leave a little girl in Kingston town. অর্থাৎ সবই কিন্তু পাশাপাশি চলছে। সেই জন্য ওইটা কিন্তু আমার এখনও আছে, যে আমি অনেককে বলতে শুনেছি যে এটা বলা হতো যে রবীন্দ্রসঙ্গীত যখন শিখছো তখন অন্য কোনো ধরনের গান শোনা চলবে না, তাতে নাকি কান অশুদ্ধ হয়ে যায়। আমি ঘোরতর বিরোধী কথাটার। আমি তো এই কথাটা বলি সত্যজিৎ, যে রবীন্দ্রনাথের গান যে সত্যি সত্যি ভালোবাসে সে পৃথিবীর যে কোনো সাচ্চা মিউজিককে চিনে নেয়। কিন্তু রবীন্দ্রনাথের গান কিন্তু তোমাকে আমাকে একজন ট্রু মিউজিক লাভার বানাতে পারে। সে কোনো বলে না যে এটা শুনো না, ওটা শুনো না। এবং পাশাপাশি এটাও বলি, রবীন্দ্রনাথও 50 রকম গান শুনেছিলেন বলেই নিজের গানটা বানাতে পেরেছিলেন, রাইট? অতএব আমিও ছোটোবেলা থেকে ওসব কোনো ব্যারিয়ার রাখিনি। এখনও কিন্তু আমি রকও শুনছি, রক অ্যান্ড রোল শুনছি, ব্লুজ শুনছি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনছি, ভারতীয় মার্গসঙ্গীত শুনছি, রবীন্দ্রনাথের গান শুনছি। আমার এখনও পান্নালাল ভট্টাচার্যর গান কালী পুজোর সময় বেজে উঠলে আমার মনটা উদাস হয়ে যায়। সবই রয়েছে, সবই রয়েছে। আমরা সবটা নিয়েই বড় হয়েছি। এই বিপুল ঐশ্বর্যকে তুমি এড়িয়ে যাবে কোথায় তুমি? আচ্ছা, তুমি বড় হওয়ার কথা বললে, তোমাদের বড় হওয়ার সময়টা আর এখন যারা বড় হচ্ছে এই সময়টার মধ্যে থাকে বিস্তর পার্থক্য। গানের ক্ষেত্রে যদি আমি বলি যে আমরাও যদি বলি যে আমাদের ছোটোবেলাও আমরা বেশ কিছু তখনও পর্যন্ত এত রমরমা হয়নি ইন্টারনেট বা এত রকম এন্টারটেনমেন্ট মাধ্যম তখনও পর্যন্ত ছিল না, রেডিও বা দূরদর্শন, আমরা এই দুটো মাধ্যমই ছিল। কিন্তু তখনও আমরা এমন কিছু গান শুনেছি যে গানগুলো আমরা এখনও শুনি, বা হয়তো আমাদের আগের থেকে সেই গানগুলি লোকে শুনে আসছে। কিন্তু এখন একটা চারিদিকে রব উঠেছে, মানে যেটা শোনা যায় যে এটা গেল 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 বাংলা ভালো গান আর তৈরি হচ্ছে না। গেল গেল রবটা কিন্তু সবসময় ছিল সত্যি। এটা ভেবো না যে গেল গেল রব এখন হচ্ছে। হ্যাঁ, আমরা ছোটবেলাতে যে গান শুনে বড় হয়েছি, মানে 50-60-এর দশকে যে সমস্ত গান তৈরি হয়েছে সেই সময় বসে কিন্তু কিছু কিছু লোক তারা কিন্তু বলে গিয়েছিলেন, ক্রমাগত বলে গিয়েছিলেন যে গান বাজনা সব শেষ হয়ে গেল। আচ্ছা, এখন কিন্তু সেই গানগুলোকেই আমরা যখন দূর থেকে দেখছি তখন বলা হচ্ছে ওইটা হচ্ছে কিন্তু একটা গোল্ডেন এজের গান ছিল। প্রত্যেক সময় যখন নতুন সৃষ্টি হয় তখন কিছু লোক তাকে বুকে টেনে নেয়, আর কিছু লোক জ্যাঠামশাই টাইপের কিছু লোক আছে যারা দূর থেকে বসে সেগুলোকে গালাগাল করে। এটা সর্বযুগে সবসময় হয়েছে। এটা কখনো মনে করো না যে যখন ওই যেটাকে এখন ভীষণ ভালো বলা হচ্ছে সেটাকে সবাই তখন ভীষণ আদর করে কোলে তুলে নিয়েছে। বহু লোক আছে সেগুলোকে না বুঝে ক্রিটিসাইজ করেছে। আমার মনে হয় যে একটা সময় সৃষ্টি, সেই সময়টা থেকে একটু দূরে গেলে তার মূল্যটা বোঝা যায়। তুমি যেহেতু যেই মুহূর্তে তুমি এইখানে যে সময়টার মধ্যে রয়েছো তখন সেই জিনিসটার মূল্যায়ন হয় না। এখন যে কাজটা হচ্ছে না, এটার অ্যাকচুয়াল প্রপার মূল্যায়ন হবে আজ থেকে হয়তো 40 বা 50 বছর পর। ঠিক, রাইট? এটা সব সময় হয়ে এসছে। আমাকে একজন কিছুদিন আগে বলেন, জানো তো জমালয় জীবন্ত মানুষ বলে একটা ছবি হয়েছিল, তাতে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন। তো সেটা আমার যতদূর ধারণা 50-এর দশকের শেষ দিকে তৈরি হয় একটা ছবি। তো 50-এর দশকের শেষ দিকের কথা বলছি সত্যজিৎ, যখন যেই সময়টাকে আমরা এখন স্বর্ণযুগ বলি। হ্যাঁ, ওই ছবিতে একটা সংলাপ ছিল, ভানু বন্দ্যোপাধ্যায়কে বোধহয় কে জিজ্ঞেস করছেন, জম না কোনো একজন ওরকম চরিত্র জিজ্ঞেস করছে, তুমি গান জানো? তো বলছে হ্যাঁ আধুনিক গান জানি। বলছে ও আধুনিক গান, ওটা আবার জানতে হয় নাকি? ওদের একটু এমনি গেয়ে দিলেই হয়। মাইন্ড ইট, আমরা কিন্তু ওই সময়কার মানে তখন এই গানটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছবিতে একটা এরকম সংলাপ রয়েছে। আজকে কিন্তু আমি বলছি সেটা স্বর্ণযুগের গান। যেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, সলিল চৌধুরীর এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও গানটা নিশ্চয়ই শুনেছো তুমি, শুনেছ?
আমি মনে করি এটা ওই গান হিসাবে, কম্পোজিশন হিসাবে সলিল চৌধুরীর ওই সৃষ্টিটা একটা মাইলস্টোন। কারণ উনি নিজের ফর্মটাকে ভাঙতে চাইছিলেন। সলিল চৌধুরী কিন্তু এক ফর্মের মধ্যে কখনো স্থবির থাকেননি। উনি কিন্তু ক্রমাগত নিজের মিউজিকের ফর্মটাকে ভাঙতেন। এবং আমি এটাও জানি যে মৃত্যুর কিছুদিন আগেও তিনি কিন্তু, খুব অস্থির মানুষ ছিলেন, তো উনি কিন্তু নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করতে চাইছিলেন। এতদিন যা করে এসছেন ওগুলোকে থেকে বাইরে একটা অন্য ছকে যেতে চাইছিলেন। কিন্তু দুর্ভাগ্য সেটা আমরা সেই ফেজটা দেখতে পেলাম না। এই গানটা, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও যখন রিলিজ করেছিল, তখন আমি বোধহয় ক্লাস 7 বা 6 বা 7-এ পড়ি, আর একটু ছোটও হতে পারি। আমার মনে আছে দু একটি পত্রপত্রিকায় এই গানটাকে অশ্রাব্য গালাগাল করা হয়েছিল, যে সলিলদার মাথা খারাপ হয়ে গেছে, উনি কিছু উল্টো পাল্টা। আমি এই কথাটা, এই গালাগালটা তারাই করেছিল যারা গানটা বুঝতে পারিনি। গানটার স্পেশালিটি কোথায়, গানটার ফিচার্স কোথায়, সেটা না জেনে গানটাকে গালাগাল করা হয়েছিল। এখন সেই লোকগুলোই বলছে যে অমূল্য, অসাধারণ সৃষ্টি একটা, রাইট? সুতরাং এটা আমি পরিষ্কার বুঝে গেছি সত্যজিৎ, যে সর্বযুগে সবসময় এমন কিছু কাজ থাকবে যেগুলো মানুষের মধ্যে বিতর্কের জন্ম দেবে। কেউ সেগুলোকে আদর করে অ্যাপ্রিসিয়েট করবে, আর কোনো পাকা জ্যাঠামশাই টাইপের লোক সেগুলোকে বাতিল করবে। ওটা নিয়েই চলতে হবে তোমাকে। সামনে রয়েছে দরজা হাজারো, কোনটা ঠিকানা কেউ জানে না। সামনে রয়েছে দরজা হাজারো, কোনটা ঠিকানা কেউ জানে না। কার যে কি জানা সকলে জানে, কার কি অজানা কেউ জানে না। সামনে রয়েছে দরজা হাজারো, কোনটা ঠিকানা কেউ জানে না। শ্রীকান্তদা, আমরা ছিলাম 50-এর দশকের সেই সময় সৃষ্টি এবং সেই সময়কার রিয়াকশন নিয়ে। তখন সেই গানগুলিকে হয়তো সেইভাবে মানুষ নেয়নি, অ্যাকসেপ্ট করেনি, কিন্তু সেটাকে এখন লোকে বাহ 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 করছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে একটা আরও একটা রব চারিদিকে উঠেছে, যে বলা হচ্ছে যে গান মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে রেডিও। সেখানে রেডিওকে এখন বলা হয় যে বাণিজ্যিক রেডিও যেগুলি রয়েছে সেগুলো, তারা নাকি এখন শুধুমাত্রই সিনেমার গান প্রচারেই ব্যস্ত। তারা বাংলা মৌলিক বেসিক গান যারা তৈরি করছেন নতুন, তাদের গান তারা বাজাচ্ছে। এটা নিয়ে যদি সত্যজিৎ আলোচনা করতে হয় আমাদের প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। খুব সংক্ষেপে তোমাকে এটুকু বলি, আজকে তোমার ডাকে সাড়া দিয়ে, তোমার নেমন্তন্নে সাড়া দিয়ে আমি কেন এলাম আজকেই যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিওতে, তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে রেডিওর প্রতি আমার একটা দুর্বলতা আছে। তার কারণ ছোটোবেলাতে আমার যে সমস্ত গান শুনে বড় হয়ে ওঠা, গানের শোনার জন্য তো কান প্রস্তুত করার দরকার হয়। সেই কান যতটুকু তৈরি হয়েছে, যতটুকু হয়েছে, তার বেশিরভাগটাই কিন্তু রেডিওর গান শুনে। রেডিও আমাদের সর্বক্ষণের সঙ্গী ছিল। আমরা যা কিছু শিখেছি, জেনেছি, তার 90% বা 95% কিন্তু রেডিও শুনে। আরেকটা জিনিস একটু ইন্টারাপ্ট করে তোমাকে বলি, যে এখনো এত যখন রমরমা, তখনও বোধহয় রেডিওর একটা বড় ভূমিকা এখনো রয়েছে। রেডিওর বিরাট বড় ভূমিকা শুধু গান বাজনার ক্ষেত্রে নয়। আমরা কি শুধু ছোটবেলাতে রেডিওতে গান শুনে বড় হয়েছি? আমি যে আকাশবাণী কলকাতা আমরা শুনেছি, শুধু গান নয়, অসাধারণ অসাধারণ নাটক শুনেছি, অমূল্য। সেই নাটকগুলো তো প্রাইসলেস। হ্যাঁ, কারা কারা অভিনয় করেছে, বাচিক অভিনয় বা শ্রুতি নাটক, সেটা একটা আলাদা শিল্প। সেটা আজকে সারা পৃথিবীতে স্বীকৃত, এবং বাংলা শ্রুতি নাটকের একটা বিশেষ জায়গা রয়েছে আলাদা করে। সুতরাং গানের পাশাপাশি শ্রুতি নাটক শুনেছি, অসাধারণ অসাধারণ পাঠ শুনেছি রেডিওতে। হ্যাঁ, আমি যদি এভাবেই বলি যে আমি মানে ছোটোবেলাতে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার ধারা বিবরণী রেডিওতে শুনে যে উত্তেজনাটা হতো, সেটা না আমি ঠিক বোঝাতে পারবো না তোমাকে। এই রেডিও আমাদের আনন্দ, দুঃখ, উত্তেজনা, বেদনা সব কিছুর সঙ্গী ছিল। আমরা সব কিছু রেডিওর ভেতর দিয়ে পেয়েছি। তাই রেডিওতে কিছু বাজলে আমরা সেটাকে গোগ্রাসে গিলতাম, এবং এতটাই গিলতাম সত্যজিৎ যে আজ অবধি তার অনেক কিছু কিন্তু ভুলিনি এখনো, এত বছর পেরিয়ে আসার পরেও, স্রেফ ভালোবেসেছি বলে। কিন্তু রেডিওর সেই এক্সক্লুসিভ জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়েছে, যখন বুঝতেই পারছো অন্য গণমাধ্যমের
শক্তি বেড়েছে, যার মধ্যে একটা প্রধান জায়গা নিয়ে আছে টেলিভিশন। টেলিভিশন তো চোখে দেখিয়ে দিতে পারে অনেক কিছু, চোখে হয়তো দেখিয়ে দিয়েছে, কিন্তু টেলিভিশন না মানুষের ইমাজিন করার শক্তিটাকে নষ্ট করে দিয়েছে। আমরা যেমন একটা কোনো জিনিস কানে শুনে আমরা নিজের ভেতরে একটা ছবি আঁকতাম, হ্যাঁ, আমরা শুনতাম 50%, বাকি 50%টা কিন্তু আমরা ভেতরে ছবিটা আঁকতাম, আমরা ইমাজিন করতাম। এটা একটা উপন্যাস পড়া আর ওই উপন্যাস ভিত্তিক সিনেমা দেখার মতো। হ্যাঁ, মানে আমার আরণ্যক পড়তে যত ভালো লেগেছে, ছবিটা দেখে কিন্তু আমার অত ভালো লাগেনি, সত্যি কথা বলছি। মানে বিভূতিভূষণের বর্ণনার মধ্যে যে ছবি আছে, তার ভাষা যেভাবে যাচ্ছে, ছবিতে মনে হচ্ছে ঠিক যেন কাছাকাছি পৌঁছলো না আমার। যাই হোক, আমি রেডিও প্রসঙ্গে আসি। তো রেডিও একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে, কিন্তু আস্তে 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 নানা কারণে আমাদের আর্থসামাজিক নানা ধরনের পরিবর্তন তো আসছে। সুতরাং সব কিছু আগের মতো একই ফর্মে থেকে যাবে এটা হয়তো ভাবা ঠিক নয়, কিন্তু পরিবর্তনটা রেডিওকে যেদিকে নিয়ে গেছে সেটা একটা খুব ভালো দিক বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এই, আমরা দেখলাম আস্তে আস্তে যে একটা কোয়ালিটি কন্ট্রোল বলে ব্যাপার থাকে। তো একটা রেডিওতে আগে যে জিনিসটা হচ্ছে, আমরা যেটা শুনে এসেছি বরাবর, তার একটা মান বজায় থাকতো। এখন আমরা আস্তে 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 দেখলাম যে কিছু কিছু চ্যানেল কলকাতায় চালু হয়ে গেল, যেখানে একটা খুব ভালো গান আর একটা খুব খারাপ গান পাশাপাশি বাজছে, রাইট? এবং তখন ওই আমাদের জাজমেন্টে, মানে আমি বললাম এ কি, মানে আজ থেকে 20 বছর 30 বছর আগে হলে ওই একটা গান বাজতো, অন্য গানটা রেডিওর চৌহদ্দি বেরোতে পারতো না, কিন্তু কিভাবে সেই গানটা রেডিওতে ঢুকে বাজতে লাগলো সে অন্য বৃত্তান্ত, সে আমি তো যাচ্ছি না। কিন্তু তোমার প্রশ্নের একটা অংশের উত্তরে আমি আসছি। সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রেডিওটাকে কুক্ষিগত করে ফেলা হয়েছে কিছু মানুষের। আমি কিন্তু সেই রেডিওর কথা বলছি যে রেডিও কলকাতা শহরে গত 10-12 বা 15 বছর ধরে বাজছে। আস্তে 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 ক্রমশ গ্র্যাজুয়ালি কিছু মানুষ রেডিওটাকে নিজের প্রচারের একটা জায়গা, নিজেদের প্রচারের একটা জায়গা করে ফেলল। এবং আমরা আস্তে আস্তে দেখতে থাকলাম যে কিছু কয়েকজন শিল্পীরই গান এবং কয়েক ধরনের গানই বাজছে। আমি বিস্তারিত যাচ্ছি না, তুমিও জানো আমিও জানি, যারা আজকে অনুষ্ঠান শুনছেন তারাও বুঝতে পারবেন, প্রত্যেকেরই মস্তিষ্কে। তবে তাদেরও একটা কথার, মানে আমি তোমার থেকে জানার জন্যই বলছি, তারা বলছে যে বাংলা বেসিক গান মানুষ নাকি শুনতে চায় না। 1 মিনিট, বাজে কথা, মিথ্যে কথা। এই জন্যে এই কথাটা প্রচার করতে পারলে তাদের ওই জায়গাটা, নিজেদের জায়গাটাকে এস্টাবলিশ করাতে সুবিধা হয়। বাংলা কথাও নাকি মানুষ শোনে না, আমি এটাও তোমাকে বলি। মানে বাংলা কথা শোনালে মানে নন বাংলার সেক্টরটা বাড়বে কি করে? তুমি যদি খুব পরিষ্কার বাংলা বলো তাহলে চলবে না, তোমাকে হিন্দি বেশিরভাগ রাখতে হবে এবং ইংলিশ। অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে যেটা রেডিওতে ইংরেজি, বাংলা, হিন্দি মিশিয়ে, যেটা নাকি একটা খুব স্মার্টনেসের পরিচয়। আমার খুব হাস্যলক্কর লাগে এবং খুব করুণা হয় যারা ওইরকম ধরনের কথাবার্তা বলে। তারা, কারণ তারা ইংরেজিটাও ভালো বলতে পারে না, তারা হিন্দিটাও বলতে পারে না, তারা বাংলাটাও পারে না। হ্যাঁ, এইটা হচ্ছে মেট্রো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে এইটা হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে, বা হয়েছে, যে ওগুলোকেই স্মার্টনেসের পরিচয় মনে করা হয়েছে। এবং শুধু বাংলা নয় কিন্তু সত্যজিৎ, আমি এগুলোও জেনেছি এবং খুব অথেন্টিক বিশ্বস্ত সূত্র থেকেই আমি জানি, এগুলো আমরা পরিসংখ্যান অ্যানালিসিস করেও দেখেছি, কোনো ধরনের রিজিওনাল গান বাজনাকে জায়গায় দেওয়া হবে না ওই গণমাধ্যমগুলোতে। একটাই জায়গা প্রাধান্য পাবে, একটাই ধরনের জিনিস প্রাধান্য পাবে, সেটা হচ্ছে হিন্দি গান, হিন্দি ছবির গান। হিন্দি নন ফিল্ম মিউজিকও নয়, কিন্তু হিন্দি নন ফিল্ম মিউজিকেরও একটা বিরাট বড় জায়গা ছিল একটা সময়, সেটাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবার এর পেছনে কার কি অভিসন্ধি আছে, কি বৃত্তান্ত, আমি যাচ্ছি না, কিন্তু আমি গত 2 বছরে নানান পরিসংখ্যান অ্যানালিসিস করে দেখেছি যে এটাকে খুব পরিকল্পিতভাবে বাংলা বেসিক গানটাকে একদম হুট আউট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলা ছবির গান যেভাবে রেডিওতে বিজ্ঞাপন বাজে, ঠিক সেইভাবে কিছু বাংলা, মানে সব গান নয়, কিন্তু কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কিছু ছবির গান বাজছে কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি সত্যজিৎ, আমার মন বলছে যে এভাবে কিন্তু বাংলা বেসিক গানকে আটকানো যাবে না। একটা সময় আসবে চাকাটা ঘুরে যাবে, কিন্তু সেদিন এই লোকগুলো কোথায় থাকে আমি একবার দেখবো। চাকাটা ঘোরার গল্প আমরা শুনবো, প্রায় সময় শেষের দিকে চলে এসেছে শ্রীকান্তদা, আজকে গল্প করতে করতে এখন অনেক কথা জানার ছিল। তবে আমার এখনই তোমার থেকে এইটা অবশ্যই জানার আছেই যে এখন যে এইরকম একটা
সিচুয়েশন রয়েছে, সেখানে যারা নতুন কাজ করছে তাদের কন্ডিশন তো তাহলে খুব খারাপ। খুবই খারাপ। এটা তারা কি দুর্ভাগ্যবশত এটা সত্যিই বলছি যে যারা খুব আপকামিং যারা শিল্পী, যারা সত্যিকারের ভালো গান গাইছে, অনেকে লিখছে, অনেকে সুর করছে, সত্যি সত্যি তাদের জায়গাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারা কিভাবে, কোথায়, কোন রাস্তা দিয়ে তাদের শ্রোতার কাছে পৌঁছবে, কিভাবে কি করলে তাদের গানটা শ্রোতাদের কাছে পৌঁছে অ্যাকসেপ্টেড হবে এবং শ্রোতার তরফ থেকে একটা শোনার আগ্রহ তৈরি হবে, সেটা তারা বুঝতে পারছে না। এবং আমার নিজের সত্যিই বলছি যে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি জানি না, এর উত্তর আমার জানা নেই। কিন্তু নতুন শিল্পীদের ক্ষেত্রে, একদম নতুন শিল্পীদের ক্ষেত্রে পরিস্থিতিটা খুব কঠিন, খুব কঠিন। আমরা বলছি বটে যে এখন মানুষের কানেক্টিভিটি বেড়ে গেছে, অনেক রকম প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সব কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই সব কিছুর মধ্যে যেটা খামতি থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে শুধু গান বাজনা নিয়ে মাথা ঘামানো, অর্থাৎ নিজের একটা মিউজিক্যাল এক্সারসাইজ দরকার। হয়তো আমি গান বাজনা করব, আমার একটা সাধনার জায়গা আছে, আমার একটা চিন্তার জায়গা আছে, আমার চর্চার জায়গা আছে, তার থেকেও যদি এই চিন্তাটা আমাকে বেশি করে কুড়ে কুড়ে খায় যে আমার গানটাকে কি করে আমি লোকের কাছে পৌঁছবো, আমি ফেসবুকে কতবার ছাড়লে যাবে আর কতবার, তাহলে কিন্তু মুশকিল। মানে নিজেই কাজ করছে, নিজেই প্রচারে সারাদিন ব্যস্ত যদি থাকে, তার কারণ হচ্ছে অন্য কেউ তো সে হাত ধরছে না, তার সেই শিল্পীর হাত তো কেউ ধরছে না, কোনো কোম্পানি তো এগিয়ে এসে বলছে না যে আমি তোমাকে সাহায্য দেবো। আসলে টেকনোলজি আমাদেরকে এমন জায়গায় এনে ফেলেছে সত্যজিৎ, যে এখন মিউজিক প্রডিউস করাটার যে টেকনোলজি, সেটা কিন্তু একটা যে কোনো সাধারণ লোকের হাতে চলে এসছে, তুমি আমি ঘরে বসে করে ফেলতে পারি। হ্যাঁ, সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে যেরকম যা হবার তাই হচ্ছে। কিন্তু এখন কিন্তু ওই আক্ষেপটা করে লাভ নেই যে আগে 40 বছর আগে এরকম হতো, আমি ওই অডিশন দিয়ে পাস করেছিলাম। ওসব অডিশনের প্রয়োজন হয় না এখন। কারোর হাতে যদি অর্থ থাকে, তাহলে সে একটা টেকনোলজি সে নিজের দখলে নিয়ে নিতে পারে এবং সে আজকেই ঘরে বসে একটা গান গেয়ে সিডিও করার দরকার হবে না, সে 5 মিনিট পরেই গানটা আপলোড করে দিতে পারে নেটে। আচ্ছা, তুমি তো বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করো, আমাদের সময় প্রায় শেষ, আমি শেষ প্রশ্নই আসলাম। বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করো, যা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। এই যে বাংলা বেসিক গানের যে একটা খারাপ সময় বলবো এই সময়, সেটা কি শুধুমাত্রই আমাদের এই রাজ্যে, নাকি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতেও এবং বাইরেতেও? দেখো, অফকোর্স ছবির গানের প্রচার অনেক বেশি সব জায়গাতেই। হ্যাঁ, সেটা বাংলা ছবির গানের ক্ষেত্র, এবং সেই জন্য বাংলা ছবির গানের প্রচার বেশি বলে এক্সপোজারও বেশি, সেই জন্য ছবির গান সম্পর্কে মানুষ খুব চট করে অবহিত হয়। হ্যাঁ, মানে আজকাল তো তুমি দেখছো যে একটা ছবি বাজারে রিলিজ করার 4 মাস আগে থেকে সেটা বিভিন্ন জায়গায় বাজতে আরম্ভ করে। এবং ধরো আজকে এটাও একটা প্রচারের একটা পন্থা, যে কালকে সকালবেলা 7টার সময় তুমি আমি একটা রেডিওর একটা চ্যানেল খুলে একটা গান শুনবো, সেই গানটা হয়তো তখনই বাজতে আরম্ভ করেছে, প্রথম বাজলো, কিন্তু বলা হবে যে ওই গানটা নাকি সুপারহিট হয়ে গেছে। তো সুপারহিট হলে তো আগে বাজতে হয়, তো আমি তো গতকাল রাত্রি 12টার সময়ও গানটা শুনিনি, পরের দিন 7টায় সেই গানটা সুপারহিট হয়ে গেল কি করে? সেটা কারা তকমাটা দিচ্ছে, কারা? এইটাই তো স্ট্র্যাটেজি, তো তোমার এটাই তো স্ট্র্যাটেজি। হ্যাঁ, তুমি হঠাৎ দেখলে যে ফেসবুকে তোমার 1 মিলিয়ন লাইক পড়ে গেল। হ্যাঁ, তুমি কি করে জানলে যে কে ফেসবুকে তোমাকে 1 মিলিয়ন লাইক দিয়েছে? আর 1 মিলিয়ন লাইকে কি এসে যায়? আমি কিছুদিন আগে একজন দেখলাম যে একজন সিডি বিক্রি করছে, বলল আমার সিডিটার যে হয়েছে, প্রোমোটা হয়েছে, তার 1 লক্ষ লাইক পড়েছে ফেসবুকে। তো আমার মনে হচ্ছিল যে 1 লক্ষ লোকের মধ্যে 20,000 লোকও যদি দোকানে গিয়ে কষ্ট করে একটু সিডিটা কিনতো, তাহলে আমাদের উপকার হতো। ঠিক কথা, রাইট? ঠিক। সেটা কিন্তু করছে না কেউ। হ্যাঁ, কিন্তু ফেসবুকে 1 লক্ষ লাইকটা দিয়ে দিচ্ছে, কিন্তু দোকানে গিয়ে ফ্রিতে করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো আমার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ছবির গান অনেক বেশি তাড়াতাড়ি প্রচার পেয়ে যাচ্ছে, এটা কোনো সন্দেহ নেই, কারণ সিস্টেমটাই সেভাবে এখন তৈরি করা আছে যে ছবির গান সর্বাগ্রে সব থেকে বেশি এক্সপোজার পাবে। বেসিক গানের আগ্রহ কিন্তু আমার নিজের যেটা মনে হয়, কলকাতা শহরের বাইরে আমরা যখন অনুষ্ঠান করতে যাই, এমনকি ধরো বিদেশে গেছি, যখন বিদেশের লোকেরাও কি ইন্টারনেটে শুনছে না, গান শুনছে, কিন্তু তারা কিন্তু এখনও কিছুটা সিডিতে আগ্রহ রাখেন। অর্থাৎ যখন কোনো বেসিক গানের সিডি বেরোচ্ছে বা বেরিয়েছে কোনো শিল্পীর,
তারা কিন্তু সিডি এখনও মানে কলকাতা এলে তারা সিডি সংগ্রহ করেন বা এখান থেকে পাঠানো হয়, এটা কিন্তু ঘটে ঘটনাটা। সেই জন্য বেসিক গানের প্রতি আগ্রহ আমি কলকাতা শহরের থেকে অনেক বেশি দেখেছি বা দেখছি এখনও কলকাতা শহরের বাইরে, বড় মেট্রো সিটি, সেটা বম্বে হতে পারে, সেটা দিল্লি হতে পারে, সেটা বিদেশের যে কোনো অনুষ্ঠানে গেছি, সেটা অনেক বেশি আগ্রহ। তার কারণ হচ্ছে এক এক জায়গায় আমরা যেহেতু এই শহরে বাস করছি অনেক সময় বুঝতে পারছি না, কিন্তু যারা মেনল্যান্ড থেকে দূরে আছেন তাদের কিন্তু অনেক বেশি খিদে থাকে শোনার যে মেনল্যান্ডে কী হচ্ছে। একটা ভালো কবিতা বেরোলো, একটা ভালো নাটক হয়ে গেল। হ্যাঁ, এই যে আমাদের শীতকাল হয়েছে, আমাদের বন্ধুবান্ধবেরা এসছেন অনেক অনেক বিদেশে প্রবাসী, আমাদের যারা বন্ধু তাদের বেশ কয়েকজন এসছেন, ইতিমধ্যে আরও আসবেন। তারা এসেই, যারা নাটক ভালোবাসেন তারা এসেই নাটক দেখতে ঢুকছেন। হ্যাঁ, এই নান্দিকার ফেস্টিভ্যালে যাচ্ছেন, আমাকে জিজ্ঞেস করছেন তোমার কোথায় প্রোগ্রাম, বলো আমি শুনতে যাবো। হ্যাঁ, সিডি দোকানে নতুন কি সিডি বেরোলো, বলে আমি সব কিনে নেবো। এই যে খিদেটা, এটা তাদের আছে বিকজ তারা মূল ভূখণ্ড থেকে অনেক দূরে আছেন, তারা এখানকার নিত্য অ্যাক্টিভিটির সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। কিন্তু যারা এখানে থাকেন তাদের আগ্রহ সবথেকে কম। আচ্ছা, আমাদের মানে তারা মানে এখন খুব সংক্ষেপে বলি, মানে তারা একটা সকালে টেলিভিশন খুলে বসে তো, মানে যে মানসিকতা নিয়ে একটা খুন বা ধর্ষণের খবর দেখে, ঠিক সেই একই মানসিকতা নিয়ে, ঠিক একই রকম চোখ মন নিয়ে একটা দূরদর্শনের ধারাবাহিক দেখে, ঠিক একই রকম কান এবং মন নিয়ে একটা গান শোনে। হ্যাঁ, সবই একরকম। মানে ধর্ষণের খবরটাও যেরকমভাবে দেখছি, গানটাও সেইভাবেই দেখছে বা শুনছে, হোয়াটএভার। সুতরাং আলাদা করে আর কোনো অ্যাটেনশন নেই। সেই দিক থেকে আমি বলবো যারা দূরে আছেন তাদের শোনার খিদে অনেক বেশি। সেই জন্য জানো সত্যজিৎ, আমরা যখন কলকাতা শহরের বাইরে অনুষ্ঠান করতে যাই আমরা অনেক বেশি ফ্রিডম পাই। হ্যাঁ, অর্থাৎ আমাদের একবার মঞ্চে যদি বসি তখন আমরা কিন্তু অবাধ স্বাধীনতা পাই। বলবে, অনেকে বলে যে দাদা আপনার যা ইচ্ছে করছে গান আপনি গাইবেন, আমরা শুধু শুনে যাব। কখনো বায়নাক্কা করবে না যে এটা গান ওটা গান, হ্যাঁ এইটা গান, এই মানে স্লিপ লিখে দেওয়া অমুক তমুক। এই বায়নাক্কাগুলো কলকাতা শহরে বেশি। কলকাতা শহরের লোকজন এখন সবথেকে কম আপডেটেড, লিস্ট আপডেটেড মনে হয়, সেই জন্য তাদের বায়নাক্কাটাও একটু বেশি। কিন্তু কলকাতা শহরের বাইরে গেলে আমরা অনেক স্বাধীনতা পাই, অনেক প্রাণ মন খুলে গান করা যায়। সব রকম গান শোনার জন্য সেই খিদেটা নিয়ে শ্রোতারা বসে থাকে। আর আমরাও বসে থাকলাম আজকে থেকেই। শ্রীকান্তদা, তোমাকে আবারও কবে পাবো, কারণ অনেক খিদে রয়েছে এখনো তোমার সঙ্গে। এবং অবশ্যই আমার আরেকটা জিনিস খুব জানার ইচ্ছে ছিল, গানের মধ্যেই তুমি বাচিকের কথা মাঝখানে একবার বললেও, এবং তুমি খুব ভালো বাচিক শিল্পী, আমরা সকলেই জানি। সেটা নিয়ে আমার অনেক কিছু জানার ছিল, অনেক গান শোনার ছিল, কিন্তু সময়ের যেই কাঁটা, ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, আমাদের থামতে হবে, কিন্তু থামবো না। শুনেই শেষ করব। আপনাদের কেমন লাগলো আপনারা জানান ফেসবুকে www.facebook.com/radiojiu, ফোন করুন 24146060, মেল করুন radiojiu@gmail.com। আর সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন রেডিও জিউ, আর বাংলা গান অবশ্যই শুনুন। বাহ, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাকে সহ্য করলেন এতক্ষণ, সেই জন্য। একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে, একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে। চায় না দিল শোক মিছিল, রুসওয়াই কোথায় গিয়ে থামে। একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে। চায় না দিল শোক মিছিল, রুসওয়াই কোথায় গিয়ে থামে। একলা দিন রিশতাহীন চিঠি এসে পড়ে আছে খামে।